সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, শাহবাগ থানা ঘেরাও, খুনে জড়িত সবাইকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম। কেন তারা মূল আসামিকে ধরতে পারে নাই? কেন তারা এখনো গড়িমসি করতেছে? সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা জানতে পারবেন আসল খুনি কারা। ৪৮ ঘন্টার মধ্যে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। দাবি আদায়ের তৃতীয় দিনের মতো রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, ৪ দফা না মানলে গণ অনশনের ঘোষণা। ১৯ বছর ধরে আমাদের কোনো যৌক্তিক দাবি যেটা ছিল হল, এই হল এখন পর্যন্ত নির্মাণ করা হয় নাই। আমাদের বাজেট যেন ছাটকাটপূর্ণভাবে তাড়াতাড়ি দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত রাজপথেই আমরণ অনশনে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোনো কিছুর দোহাই দিয়ে জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলছেন বিএনপি নেতারা। জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। ৩ জেলায় বিমানবন্দর উন্নয়নের নামে ২২৭ কোটি টাকা আত্মসাৎ, দুদকের হাতে জালিয়াতির প্রমাণ। শেখ হাসিনা, মাহবুব আলী সহ ৫ জনের নামে হচ্ছে মামলা। ঐতিহাসিক রায়ের অপেক্ষায় দেশ। মাত্র ১২ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। দোষীদের সর্বোচ্চ শাস্তির আশা। পদ্মায় ধু ধু বালুচর, ফারাক্কার প্রভাবে শুকনো মৌসুমে হারিয়ে যায় অর্ধেক নদী। জীবন জীবিকায় টান, গঙ্গা চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ রাখতে চায় বাংলাদেশ। এবং খামারে খামারে ব্যস্ততা, দেশীয় পদ্ধতিতে চলছে গরু পরিচর্যা। পছন্দের পশু কিনতে আগে ভাগেই ভিড় করছেন অনেক ক্রেতা। বাজারে অস্থিরতা ঠেকাতে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। খুনে জড়িত সবাইকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে রোববার থেকে ফের রাজপথে নামার ঘোষণা দেন ছাত্রছাত্রীরা। কয়েকদিন ধরে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবি একটাই, সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার। শুক্রবার সকালেও রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নিরাপদ ক্যাম্পাস এবং মূল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। কেন তারা মূল আসামিকে ধরতে পারে নাই? কেন তারা এখনো গড়িমসি করতেছে? এর সুস্পষ্ট বিচার চাই। আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই। সাম্য হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা ধ্বংস করব। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। আমার ভাইয়ের লাশের সাথে মকারি করা চলবে না। আমরা কেউ তো ঘুমাতে পারি না। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিভাবে ঘুমায়? লজ্জা হওয়া উচিত, প্রশাসনের লজ্জা হওয়া উচিত। আপনারা এখনো সিসিটিভি ফুটেজ উদ্ধার করেন নাই। আপনারা উদ্যান গেট সব সরহদি উদ্যানের সবগুলো গেটে আশেপাশে সিসিটিভি আছে, আপনারা সেগুলো এখনো উদ্ধার করেন নাই কেন? থানা ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা জানান, ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেফতার না হলে রোববার থেকে আবারও শুরু হবে আন্দোলন। রবিবার সকালে আমরা ৪৮ ঘন্টা শেষ হবে এবং এই ৪৮ ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ, যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেপ্তার করা না হয়, তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব। এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা যে অবস্থান কর্মসূচি নিব। গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে মারা যান সাম্য। এরপর থেকে সুষ্ঠু বিচারের দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী উম্মে হানি, সরাসরি যাচ্ছে তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য
তার প্রতিবাদে গেল কয়েকদিন ধরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ অনেকটাই এবং এরপরেই কিন্তু তারা হচ্ছে একটি মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালনের জন্য আসে এবং এরপরে কিন্তু তারা সমাবেশ করেন এবং এরপরে কিন্তু তারা হচ্ছে একটি মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালনের জন্য আসেন এবং এরপরে কিন্তু তারা কিন্তু 11টায় তারা 11টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু ছোট মিছিল নিয়ে কিন্তু তারা শাহবাগ থানার সামনে আসে। সেখানে তারা বেশ কিছু অবস্থান নেন এবং তারা নানাভাবে কিন্তু মিছিল এবং নানাভাবে কিন্তু মিছিল এবং নানা স্লোগান দিতে থাকেন এবং এ সময় কিন্তু আমরা দেখেছি যে শাহবাগ থানার সামনে পুলিশেরা অবস্থান নেন এবং কিন্তু তারা সেখানে বসে এবং শিক্ষার্থীরা সেখানে বসেই আন্দোলন চালাতে থাকে এবং এরই এক পর্যায়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এখানে আসেন এবং তাদের 12 জনের একটি শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দল শাহবাগ থানার ভিতরে যান এবং সেখানে তারা একটি আলোচনা বসেন এবং আলোচনা শেষে জানানো হয়েছে যে তারা একটি দৃশ্যমান একটি পদক্ষেপ নেবেন এবং দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবেন এবং এর পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা তার আরেকটি মিটিং করেন এবং সেটিতে কিন্তু তারা বলেন যে যদি 48 ঘন্টার মধ্যে আসলে মূল যে আসামি তাকে যদি গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু তারা আগামী রবি করেন এবং সেটিতে কিন্তু তারা বলেন যে যদি 48 ঘন্টার মধ্যে আসলে আসামি তাকে যদি গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু তারা আগামী রবিবার অর্থাৎ 48 ঘন্টা পর তারা আবারও একটি কঠোর কর্মসূচির ডাক দিবেন এবং এ পর্যায়ে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে গেল কয়েকদিন ধরে যে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রয়েছে সেটি কিন্তু যদি 48 ঘন্টার মধ্যে যদি শিক্ষার্থীরা সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে। এদিকে 4 দফা আদায়ে তৃতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে রাজপথের কাকরাইলে সমাবেশ করছেন শিক্ষক ও সাবেক বর্তমান শিক্ষার্থীরা। দাবি না মানলে গণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। 3 দিনে অনেকে অসুস্থ হয়েছেন পড়ে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকালে গণসমাবেশে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ায় ঘণ্টাখানেক দেরিতে শুরু হয় কর্মসূচি। আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান। রাজধানীর কাকরাইলে এই গণসমাবেশে দলে দলে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। যোগ দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাও। আন্দোলনকারীরা বলছেন কোনো প্রতিশ্রুতি নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব কার্যক্রম বন্ধ থাকবে। আমাদের ছাত্রদের উপর যে সকল পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে, গ্রেনেড মেরেছে এবং টিয়ার সেল মেরেছে, লাঠি দিয়ে মেরে আহত হাসপাতালে নিয়েছে, তাদেরও বিচার করতে হবে। রোদ গরমে প্রচণ্ড হিট স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি। অনেকেই দেখলাম যে এখানে আর স্টে করতে পারছে না। মেয়েরা তো আমরা সন্ধ্যার দিকেই চলে যাচ্ছি, কিন্তু আমাদের যে ইয়ারা বন্ধুরা আছে, ছেলে বন্ধুরা, ওরা তো রাতে ইভেন সারা রাত থেকে এখানে আজকে থেকে তো অনশনের ইয়াও নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই আমরণ অনশনে থাকবো। দাবি ব্যতীত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই জায়গা ছেড়ে যাবে না। যৌক্তিক দাবি, ওরা কি ধরনের কষ্ট করতেছে হল ছাড়া আমরা বুঝি। এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট ঘোষণা সরকারের কাছ থেকে পাইনি, বাট এখন আমরা আশাবাদী যে আমরা সরকার আমাদের এই বিষয়টিকে অতি দ্রুত একটি প্রায়োরিটি বেসিসে জিনিসটা সমাধানে আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বেন না তারা। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে,
আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। দাবি আদায়ে গণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তেই রাজধানীর কাকরাইলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 4 দফা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজও রাজধানী কাকরাইল মোড়ে সকাল থেকে তাদের যে গণসমাবেশের কথা ছিল সেই গণসমাবেশ এখনো চলছে এবং তারা পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের কথা ছিল যে দুপুর 2টার পর তারা হচ্ছে যে গণ অনশনে যাওয়ার কথা ছিল। সেই গণ অনশনে যাওয়ার কথা রয়েছে কিছুক্ষণ পরই। আমরা এখানকার যে সকল শিক্ষার্থী এবং শিক্ষকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আর কিছুক্ষণ পরেই তারা যে গণ অনশনে যাওয়ার কথা ছিল সেই কর্মসূচিতে তারা চলে যাবে এবং তারা এই মূলত এই যে আন্দোলন করছিল সেটি মূলত গত 3 দিন ধরে তারা এই আন্দোলন করে যাচ্ছিল এবং গতকালকেও তাদের 3 দফা দাবি ছিল। তবে গতকাল রাতে সেটি 3 দফা থেকে 4 দফায় রূপান্তর হয় এবং আমরা আজ সকাল থেকে দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সাথে আজ যোগ দিয়েছে সাবেক যে সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু যোগ দিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে তাদের প্রথম যে 3 দফা দাবি ছিল এবং পরে যে একটি দফা যুক্ত হয়ে মোট 4টি দফা দাবি নিয়ে তারা মূলত আজ এই গণসমাবেশ এবং কিছুক্ষণ পরে তাদের যে গণ অনশনের কথা রয়েছে সেই গণ অনশন পালন করবে। আমরা দেখছি যে রাজধানীর কাকরাইল মোড় যেটি রয়েছে সেই পুরো কাকরাইল মোড় স্লোগানে এখনো মুখরিত। পুরো এলাকা জুড়ে এখন পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তারা বারবার একটি কথাই বলছে যে দাবি আদায় যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই প্রাঙ্গণ ছেড়ে মোটেও ক্যাম্পাসে ফিরে যাবেন না। একটু মনে করে দিতে চাই যে তাদের যে প্রধান যে দাবিটি সেটি হচ্ছে যে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন ভিত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে এবং অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত যে পূর্ণাঙ্গ বাজেট সেটি কাটছাট না করে অনুমোদন করতে হবে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় অতি বিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং তারা বারবার বলছে যে যতক্ষণ পর্যন্ত সরকার থেকে সুস্পষ্ট বার্তা তারা পাবেন না ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে তারা ক্যাম্পাস প্রাঙ্গণে ফিরে যাবেন না। এবং গতকাল তারা যেটি জানিয়েছে, গতকাল তারা এক ব্রিফিংয়ে তারা ঘোষণা দিয়েছিল যে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে দাবি নিয়ে তারা আন্দোলন করছে গত 3 দিন ধরে, গতকাল তারা ঘোষণা দিয়েছিল যে পুরো ক্যাম্পাস শাটডাউন করেছে এবং সেই সঙ্গে হচ্ছে যে এখন পর্যন্ত তাদের ক্যাম্পাসের যে সকল ক্লাসের কার্যক্রম সেগুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তাদের বারবার একটি বার্তা, সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট বার্তা তাদের সামনে নিয়ে আসুক যারা আন্দোলন করছে, তারপরই তারা এই রাজপথ থেকে ফিরে যাবে। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে এখান থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর। রাজধানীর কাকরাইল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারো গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। ঐক্যমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকারের গুরু দায়িত্ব মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। পার্টিকে ধন্য করেছেন। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। সভায় নির্বাচন আয়োজন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্বের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন বিএনপি নেতারা। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, সরকারের গুরু দায়িত্ব এদেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। এছাড়া করিডোর নিয়ে অন্তর্বর্তী নয়, সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মানুষ জীবন দিয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা কথা রাখবে না তাদের পরিবর্তনের ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছে। এছাড়া কারো গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। যেসব প্রস্তাব সবাই আমরা একমত, সেটা একত্র করে একটা সনদ তৈরি করে আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে।
লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঠিকানা এক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যার অগোচরে মানুষ প্রশংসা করে সেই ভালো ও শ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বেইলি রোডে এক স্মরণ সভায় একথা বলেন তিনি। আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি কিংবা বিদ্রোহ যারা করবে, আল্লাহ তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর। সে মানুষটাই ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যার আড়ালে আবদালে মানুষ তার ভালো কাজের কথা স্মরণ করে শ্রদ্ধার সাথে এবং তার জন্য অন্তরের ভিতর থেকে অন্তঃস্থল থেকে দোয়া করে। যশোর, রাজশাহী ও নীলফামারীতে বিমানবন্দর উন্নয়নের নামে 227 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী সহ 5 জনকে আসামি করে আগামী সপ্তাহে মামলা করবে সংস্থাটি। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ উঠেছে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে 2022 সালে যশোর, সৈয়দপুর ও রাজশাহীর বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন প্রকল্পের জন্য 545 কোটি 79 লাখ টাকার দরপত্র অনুমোদন করা হয়, কিন্তু খোঁড়া অজুহাতে দরপত্র বাতিল করে দ্বিতীয় দফায় 2023 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 772 কোটি 74 লাখ টাকার অনুমোদন দেয়। দুদকের দাবি, লুটপাট করতেই আগের দরপত্রের কার্যাদেশের ভিত্তিতে কাজ না করে নতুন শিডিউলে প্রায় 227 কোটি টাকার বেশি মূল্য নির্ধারণ করে দরপত্রের অনুমোদন করানো হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী, সচিব মোকাম্মেল সহ 5 জনকে আসামি করে মামলা করতে যাচ্ছে দুদক। সংস্থার চেয়ারম্যান জানালেন, বিগত সরকারের সময় বিমানবন্দরের দুর্নীতির ঘটনায় আরও বেশ কিছু অনুসন্ধান চলমান রয়েছে। সিভিল এভিয়েশন অথরিটির আওতাধীন আমাদের 4টা অনুসন্ধান চলে আসছে। একটা হচ্ছে র্যাডার, একটা থার্ড টার্মিনাল, একটা কক্সবাজার বিমানবন্দর আর একটা সিলেট। আমাদের তদন্ত কাজ এগিয়ে যাক, এগিয়ে যাওয়ার পরে আপনারা একটা সময় বাকি এর ফলাফলটা নিজেরাই দেখতে পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার মদদেই আমলারা দুর্নীতিতে জড়িয়েছেন। শেখ হাসিনার আমলে তাদের প্রচ্ছন্ন সহযোগিতা যদি না পেত, তোরা দুর্নীতি করে কি করে? আই এম হেড অফ দি অফিস, আই এম দি প্রাইম মিনিস্টার অর আই এম দি মিনিস্টার অফ এনি অফ দি মিনিস্ট্রি, শুড আই নট ইন্ডাস দেম? গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 19 জনকে আসামি করে 4টি মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল। দ্রুত সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণে স্বস্তি জানালেও অভিযুক্তদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি স্বজন, এলাকাবাসী ও আইনজীবীদের। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। শিশু আসিয়া নেই, মেয়ের শূন্যতায় কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে মা আয়েশা খাতুনের। এখন শুধু অপেক্ষায় ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির। মাত্র 12 কার্যদিবসে শেষ হয় আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম। 13 মে সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের দিন ধার্য করেন শনিবার। দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় স্বস্তি ফিরেছে স্বজনদের মধ্যে। এখন প্রধান অভিযুক্ত হিটু শেখের ফাঁসি সহ তার 2 ছেলে সজীব ও রাতুল এবং হিটুর স্ত্রী জাহিদা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। হিটু শেখের সর্বোচ্চ সাজা যেটা হয় ফাঁসি, এটা আমরা দাবি করতেছি। যে অন্যায় করেছে ওর শাস্তি সাজাই হওয়া উচিত। তালি 10 জন আরো 20 গ্রামের মানুষ বা সমাজের লোক ভয় পাবে। চাই তার শাস্তি সাজা ফাঁসি হোক। আমার আসিয়ার যেভাবে ওরা হত্যা করেছে ঠিক সেইভাবে যেন 1 নম্বর আসামি হিটু শেখের ওইভাবে যেন ফাঁসি দেয়, যাতে আর কোনো আসিয়ার মার বুক যেন খালি না হয়, কোনো আসিয়া যেন এইভাবে মৃত্যুর কোলে না ঢলে পড়ে। 6 মার্চ বোনের বাড়ি মাগুরার নিজধানদলী গ্রামে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। ঘটনার 7 দিন পর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। উজানে ভারতের ফারাক্কা ব্যারেজের প্রভাবে 4 দশকে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর আয়তন কমেছে 50%। মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা।
এমন প্রেক্ষাপটে আগামী বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি। পানি সম্পদ উপদেষ্টা জানাচ্ছেন, গ্যারান্টি ক্লজ সহ চুক্তি নবায়নের রূপরেখা এগিয়ে রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মওদুদ রানাকে সঙ্গে নিয়ে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ছবি তুলেছেন আব্দুস সালাম। একসময় উত্তাল ছিল যে পদ্মা, তা এখন ঠাঁই নেয়ার পথে ইতিহাসের পাতায়। নদীর বুকে জেগে উঠেছে বেদনার বালুচর। যে নদী জালের মতো ঘিরে রাখত সবুজ প্রান্তর, অপার জলের সেই আধার এখন আর আশার আলো দেখায় না পদ্মাপাড়ের বাসিন্দাদের। পরিবেশ প্রতিবেশ তো বটেই, ছন্দপতন মানুষের জীবন জীবিকায়। শুকনো নদীতে মাছ টাছ হয়েছে না, 10 কেজিতে 20 কেজি মাছ পেতাম, এখন দেখা যায় 5 কেজি থেকে 6 কেজি এরকম মাছ পেয়েছে। কিছু কিছু জায়গাতে পানি থাকে, কিন্তু ওগুলো 2-3 দিন পরে শুকায় যায়। বালুতে তো আবাদ হবে না, কৃষকও ফসল পায় না, মাছ হইতেছে না পানি না থাকাতে। গবেষণার তথ্য বলছে 1984 সালের তুলনায় শুষ্ক মৌসুমে অর্ধেক আয়তন হারিয়েছে পদ্মা নদী। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরের জনপদ থেকে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন পর্যন্ত জীববৈচিত্র্য আর জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে ফারাক্কা ব্যারেজ। উজানে ভারত পানি প্রত্যাহার করায় অস্তিত্ব সংকটে কেবল পদ্মেই নয়, মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা নদী। 1975-এর প্রথম যখন ভারত পানি প্রত্যাহার করা শুরু করে, তারপরে হঠাৎ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়ে। এখন এটার অবস্থা আরো সঙ্গীন হয়েছে। এদিকে গঙ্গার পানি বন্টনে 30 বছর মেয়াদী চুক্তিও শেষ হতে যাচ্ছে আগামী বছরের ডিসেম্বরে। তাই চুক্তি নবায়নে এখন থেকেই উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই চুক্তিটা নবায়নের কাজ এখন থেকেই করতে হবে। নবায়ন এবং নবায়ন করার পরে কে কতটা পানি পাবে এটা নির্ভর করবে দুই দেশের মধ্যে রাজনীতিবিদরা কতটুকু সাকসেসফুলি নেগোশিয়েট করতে পারে। আমাদের দিক থেকে চেষ্টাটা হবে যে যাতে পানিটাকে পানির বিষয় হিসাবেই দেখে কূটনৈতিক দক্ষতা যতটা আছে সেটাকে সর্বোচ্চ কূটনৈতিক দক্ষতা দিয়ে চেষ্টা করতে হবে। পানি সম্পদ উপদেষ্টা জানালেন, গঙ্গা চুক্তি নবায়নে প্রাথমিক পর্ব এগিয়ে রাখবে অন্তর্বর্তী সরকার, বাকি কাজ করতে হবে পরবর্তী সরকারকে। প্রক্রিয়া যেটা আমরা করব তা হচ্ছে সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মতামতগুলো, বিশেষজ্ঞদের মতামতগুলো নিয়ে আগামীতে চুক্তি রিনিউয়ালের ক্ষেত্রে আমাদের কি বক্তব্য হতে পারে সেটার একটা প্রস্তুতি আমাদের আছে। বাংলাদেশের হিস্সাটা যেন বাড়ে সে কথা তো অবশ্যই বলা হবে। একটা গ্যারান্টি ক্লজের কথা আমরা বলছি বলা হবে, কিন্তু চুক্তিটা তো আমাদের সময় স্বাক্ষরিত হবে না। এটা আসলে রাজনৈতিক সরকারকে এসে এই কাজটা এগিয়ে নিতে হবে। ফারাক্কা ব্যারেজের কারণে সেচের পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের অন্তত 6 কোটি মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে জনগণের মধ্যে ঐক্য বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। পানির ন্যায্য হিস্সা আদায়ের স্লোগান আর বর্ণিল ব্যানার হাতে রাজপথে গণসংহতি আন্দোলন। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর পূর্তি উপলক্ষে মিছিল করে দলটি। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে মৎস্য ভবনে শেষ হয়। এর আগে এক সমাবেশে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট সরকার গদিতে বসে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, শেষমেশ মানুষ সেই গদি উল্টে দিয়েছে। দাসত্বের যুগ শেষ হয়েছে, বাংলাদেশের মানুষ আর এই ভারতের একতরফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে, আর আমরা আমাদের অধিকার পাবো না, এইটা আর মানবে না। এই সময় জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এমন অবস্থান থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে আরো নিবিড় আলোচনা করুন এবং ইতিমধ্যে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করে আজকে জনগণের যে ঐক্য, সেই ঐক্যকে ফিরিয়ে আনুন। জনগণকে বিভক্ত করে তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়, এই রকম তৎপরতা চালিয়ে নিজেদেরকে একটা রাজনৈতিক পক্ষ হিসেবে দাঁড় করিয়ে আপনারা আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। সমাবেশ থেকে সংস্কার, বিচার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ বাস্তবায়নের দাবিও জানান বক্তারা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শ্রীনগর বাজারে আগুনে পুড়ে ছাই 80টিরও বেশি দোকান। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ লাগা আগুনে মাথায় হাত ব্যবসায়ীদের।
ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন শিল্প উপদেষ্টা। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ আগুন, দাউ দাউ করে পুড়ছে মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি দইয়ের দোকানে আগুন লাগে। নৈশ প্রহরীরা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 6 ঘন্টার চেষ্টায় শুক্রবার সকাল 8টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ক্ষতিগ্রস্ত হয় শতাধিক দোকান। গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া এই অবস্থা প্রায় মোটামুটি 50 লাখের মতন আমার ক্ষয়ক্ষতি আছে। কি কারণে আগুন লেগেছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা এবং এই ত্রাণের যিনি উপদেষ্টা আছেন তার সঙ্গে কথা বলে এসেছি, প্রয়োজনীয় যা সহযোগিতা করা আমরা প্রশাসনের মাধ্যমে করব। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 84 দোকান। এছাড়া আশপাশের আরও 40 থেকে 50টি দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে খামারিদের। বাজার মূল্য ঠিক থাকলে লাভের মুখ দেখার আশা তাদের। আর পছন্দ ও সাধ্যের মধ্যে পশু বেছে নিতে আগে ভাগেই খামারে খামারে ভিড় করছেন ক্রেতারা। এদিকে অবৈধ পথে দেশে গরু প্রবেশ এবং মধ্যস্বত্বভোগীরা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। এম ইসরাফিলের রিপোর্ট। কোরবানির ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই পছন্দের গরু বেছে নিতে রাজধানীর লালমাটিয়া থেকে কেরানীগঞ্জের একটি খামারে এসেছেন মোহাম্মদ রফিক। কোরবানির হাটের ঝক্কি এড়াতে খামার থেকেই গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজকে এখানে কিনতে আসছি, যদি আমার হয়ে যায় তাহলে আমি ফিরে গেলাম, আমি টেনশন মুক্ত। মোহাম্মদ রফিকের মতো যারা কোরবানির জন্য সুস্থ গরু ও নিরাপদ মাংস চান তারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন খামারে। মানসম্পন্ন গোখাদ্যে পশুপালন আর ওজন সঠিক পাওয়ায় হাটের পরিবর্তে দিন দিন বাড়ছে খামারে বেচাকেনা। হাটে গেলে দেখা যায় যে গরুটা বোঝা যায় না যে কিরকম সাইজের, সৌন্দর্য কি খাচ্ছে। গরু এক্সচেঞ্জ করতে পারতেছেন, এটা আপনি কিন্তু হাটে পারতেছেন না। যাদের বাজেট কম ওরা আপনার কিস্তি হিসাবে টাকা দিতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গরু ছাগল মিলিয়ে দেশে এবছর কোরবানিযোগ্য পশু রয়েছে 1,24 লাখের বেশি। চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে 20 লাখের বেশি পশু। তবে গোখাদ্যের বাড়তি দাম দুশ্চিন্তায় ফেলেছে খামারিদের। যদি আমরা আমাদের অরিজিনাল কস্টিং ধরি, এক একটা গরুতে মনে করেন আমার এখনো 30-40 হাজার 50 হাজার টাকা বাড়তি থাকতে হবে। গতবারের তুলনায় কিছুটা বাড়তি হতেই পারে, কারণ যেহেতু আমাদের গোখাদ্যের দাম দিন দিন বাড়ছে। খামারিদের সুরক্ষা দিতে শক্ত অবস্থানে প্রাণী সম্পদ অধিদপ্তর। বহির বাংলাদেশ থেকে গবাদি পশু অনুপ্রবেশের ক্ষেত্রে বিজেপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ সবাই আশ্বস্ত করেছেন তারা সর্বোচ্চ নজরদারি করবে। কোরবানির পশুর হাটে জরুরি সেবা দিতে পশু চিকিৎসক দল দায়িত্ব পালন করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও কাজ করবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে ক্রেতাদের আগ্রহ। গোখাদ্য ও মাংসের মান যাচাইয়ের সুযোগ থাকায় এসব খামারমুখী হচ্ছেন ক্রেতারা। আসন্ন ঈদকে সামনে রেখে নানান রকম অফারও দিচ্ছেন খামারিরা। এমএস আরিফিন, সময় সংবাদ, কেরানীগঞ্জ। মাসের মাঝামাঝিতে স্বস্তির দেখা মিলেছে রাজধানীর বাজারে। এক সপ্তাহে সবজির দাম কমেছে কেজিতে 40 টাকা পর্যন্ত। আরেক দফায় চালের দাম কমেছে কেজিতে 5 থেকে 9 টাকা। বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধির সুফল মিলছে বলে জানান বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে সবজিতে ভরপুর রাজধানীর কারওয়ান বাজার। বিক্রেতারা জানান শুধু সরবরাহই বাড়েনি, সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে দামও। বেশিরভাগই মিলছে 30 থেকে 60 টাকা কেজিতে, যা নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। মোটামুটি স্বস্তির মধ্যেই আছে, সবকিছুর দাম মোটামুটি হাতের লাগালেই আছে। এভাবে যদি থাকে যে সাধারণ জনগণ আর যারা আছে তারা কিনতে পারবে। ভেন্ডি, পটল এগুলো হলো আপনার 40 থেকে 45 টাকা কেজি, আপনার হলো বরবটি
50 থেকে 60 টাকা কেজি। যা কিনলাম সব সীমিত দামের মধ্যেই আছে আর কি। এদিকে আরেক দফায় কেজিতে 5 থেকে 9 টাকা কমেছে চালের দাম। মানভেদে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকায়। ব্রি 28-এর দাম পড়ছে 55 থেকে 58 টাকা। 76 থেকে 80 টাকায় মিলছে প্রতি কেজি নাজির শাইল। বাজারে সরবরাহ বৃদ্ধির সুফল মিলছে বলে জানান বিক্রেতারা। নতুন চালের দাম কম, পুরান চালের দাম বেশি। এখন নতুন চাল, নতুন সিজন, ওই হিসেবে দামটা কমবেই, হয়তো আরো কমতে পারে সামনে। চাল সবজি কিনে মুরগির বাজারে গিয়েও স্বস্তির দেখা পাচ্ছেন ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা কমে 160-এ বিক্রি হচ্ছে ব্রয়লার। অপরিবর্তিত রয়েছে সোনালী, লেয়ার ও দেশি মুরগির দাম। মোটামুটি সব মুরগি আপনার সীমিত রেটে আছে, কোরবানির আগ পর্যন্ত এমন রেট থাকবে। বাজারে ভোজ্য তেল, চিনি, ডাল, আটা, ময়দা সহ সব ধরনের মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান খুচরা বিক্রেতারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা ঝুঁকি এড়াতে আমদানি পণ্য ভর্তি 10,000 কন্টেইনার নিলামে বিক্রির এবং বিপজ্জনক পণ্য ধ্বংস করতে বিশেষ আদেশ জারি করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এই আদেশের ফলে 3 দফা নিলাম না ডেকে প্রথম দফায় সর্বোচ্চ করদাতার কাছে পণ্য বিক্রি করতে পারবে কাস্টমস কর্তৃপক্ষ। এ অবস্থায় দীর্ঘদিন ধরে আটকা এসব কন্টেইনার আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তির আশা কাস্টমসের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 20 বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পড়ে থাকা জরাজীর্ণ এসব কন্টেইনার বন্দরকে যেমন দুর্ঘটনা ঝুঁকিতে ফেলছে, তেমনি দখল হয়ে আছে বন্দরের গুরুত্বপূর্ণ স্থান। এই অবস্থায় বন্দরের নিরাপত্তা ঝুঁকি এড়াতে দ্রুত নিলাম এবং বিপজ্জনক পণ্য ধ্বংসের বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। অধ্যাদেশটাই হলো একমাত্র সহজ উপায় যার মাধ্যমে দ্রুত এগুলো অপারেশন হয়ে যাবে। নিলামযোগ্য কন্টেইনার রয়েছে 10,000-এর বেশি, অথচ বন্দরের 30% জায়গা খালি রাখতে হয় কন্টেইনারবাহী লরি এবং পণ্যবাহী কাভার্ড ভ্যান চলাচলের জন্য। আগে যে কোনো পণ্য নিলামের ক্ষেত্রে কাস্টমসের বেঁধে দেওয়া দরের 60% বেশি বিড করতে হতো ব্যবসায়ীদের, কিন্তু এর চেয়ে দর কম হলে আরও দুবার নিলামের সুযোগ থাকত। বিশেষ আদেশ অনুযায়ী প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতা পেয়ে যাবে নিলামে তোলা পণ্য। চট্টগ্রাম পোর্টে যে কন্টেইনার জট, ওই জট থেকে অবশ্যই মুক্ত হবে বলে আমি আশা করি। জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ পেয়ে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা। আমরা আশা করছি যে 6 মাসের মধ্যে আমরা একটা বড় সংখ্যক কন্টেইনার আমরা নিলামের মাধ্যমে খালাস করতে পারব। সবশেষ তথ্য অনুযায়ী বন্দরে বিভিন্ন শেড ও ইয়ার্ডে 1,835টি 20 ফুট এবং 3,806টি 40 ফুট সাইজের পণ্য বোঝাই কন্টেইনার এবং কয়েক হাজার মেট্রিক টন বাল্ক পণ্য রয়েছে নিলামের অপেক্ষায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় নয়াদিল্লির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন শাহবাজ শরীফ। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলে সাফ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হলেও আতঙ্ক কমছে না কাশ্মীর সীমান্তে। যুদ্ধ কোনো সমাধান নয় দাবি করে শত্রুতা ভুলে শান্তির পথ বেছে নিতে দুই দেশের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষেরা। বৃহস্পতিবার সামরিক পর্যায়ে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ রোববার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে পৌঁছেছে উভয় পক্ষ। সাম্প্রতিক সংঘাতে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী বলে নতুন করে দাবি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যদিও আলোচনায় বসার প্রস্তাব দিয়ে শাহবাজ শরীফ বলেছেন শান্তি প্রতিষ্ঠায় তার দেশ নয়াদিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ইসলামাবাদের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলেও জানান তিনি। বলেন ইসলামাবাদ সীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত এ অবস্থার কোনো পরিবর্তন হবে না। পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন শুধুমাত্র সন্ত্রাসবাদ নিয়েই তাদের সঙ্গে কথা হতে পারে। তাদের হাতে সন্ত্রাসীদের তালিকা আছে যাদেরকে হস্তান্তর করা দরকার। সব সন্ত্রাসী অবকাঠামো বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এর আগে সিন্ধু পানি চুক্তি ভঙ্গ না করার বিষয়ে ভারতকে সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন 1960 সালে যে পানি চুক্তি হয়েছিল সেটি ভাঙ্গার কথা যেন চিন্তাও না করে নয়াদিল্লি। রাহানুল রানা, সময় সংবাদ।
নাকবা দিবসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নারী শিশুসহ নিহত হয়েছেন আরও 143 জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের মধ্যে প্রিয়জনকে খুঁজছেন অনেকে, আবার অনেকে মরদেহ শনাক্ত করতে ভিড় করছেন হাসপাতালে। এদিকে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গাজায় মানবিক সহায়তা পাঠাতে নতুন ফাউন্ডেশন কাজ শুরু করলেও নিরপেক্ষতা লঙ্ঘন করায় এতে অংশ নিচ্ছে না জাতিসংঘ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ বিকেল 4টায়। গ্রুপ এ থেকে টেবিলের শীর্ষ থেকে সেরা 4-এ নাম লিখিয়েছে গোলাম রাব্বানী ছোটনের দল। প্রথম 2 ম্যাচের প্রথমটিতে মালদ্বীপের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে 3-0 গোলে হারিয়েছে লাল সবুজ। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে 4 দিন সময় পেয়েছে বাংলাদেশ দল। সেমিফাইনালের মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ যে কোনো মূল্যে নেপালের বিপক্ষে জিতে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যেতে চায় লাল সবুজ বাহিনী। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। শাহবাগ থানা ঘেরাও। খুনে জড়িত সবাইকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম। তৃতীয় দিনের মতো রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 4 দফা আদায়ে এবার গণ অনশনের ঘোষণা আন্দোলনকারীদের। এবং কোনো কিছুর দোহাই দিয়ে জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলছেন বিএনপি নেতারা। জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়।